কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল। পলিটি বইটার, পলিটির সাবজেক্টটার বা এম লক্ষ্মীকান্ত বইয়ের যে জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে জায়গাটা সবচেয়ে বেশি বোঝার, সেটা এটা বুঝে না। দ্য জাস্টিসিয়েবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড নন জাস্টিসিয়েবিলিটি অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অন দ্য ওয়ান হ্যান্ড and moral obligation of the state to implement directive principles on the other hand have led to a conflict between two since the commencement of the constitution. অর্থাৎ সোজা ভাষায় কি, সোজা ভাষায় রাজ্যের কাছে এক হাতে এই আছে যে ফান্ডামেন্টাল রাইটস হলেই এটা জাস্টিসিয়েবল হবে, অর্থাৎ কোর্টে চ্যালেঞ্জ চালানো যাবে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল যদি লঙ্ঘিত হয় তাহলে কোনো অসুবিধে নেই, কোর্টে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তাহলে আমি যেভাবে খুশি ফান্ডামেন্টাল রাইটসটাকে গুরুত্ব দেবো, ডাইরেক্টিভ প্রিন্সিপালকে গুরুত্ব না দিলেও চলবে, এটা এক হাতে। আর এক হাতে কী রয়েছে না, সেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্টের প্রত্যেকটা পলিসি মেকিংয়ের সময় ডাইরেক্টিভ প্রিন্সিপালকে ফলো করা উচিত, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল শুড বি দ্য ফান্ডামেন্টাল অফ দ্য পলিসিজ, ওকে, ফর ওয়েলফেয়ার অফ পিপল। একদিকে আমি বলছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল না মানলেও চলবে, বা ফান্ডামেন্টাল রাইটস ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে সবসময় ফান্ডামেন্টাল রাইটস ওপরে, উল্টো দিকে বলছি প্রতিটা পলিসিতে আমার ডাইরেক্টিভ প্রিন্সিপালকে খেয়াল করেই পলিসি বানাতে হবে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যে সংঘাত কনস্টিটিউশন শুরুর প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে, ওকে। ইন দ্য চম্পকম দোরাইরাজন কেস, 1951 সালে, কোন কেস? চম্পকম দোরাইরাজন। দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট, আমি একটা সুপ্রিম কোর্টের যত কেস আছে বা ল্যান্ডমার্কিং জাজমেন্ট আছে তার উপরে ভিডিও দিয়েছি, এর ক্লাস দিয়েছি, ঠিক আছে। চলো, চম্পক দোরাইরাজন কেসে কী বলছে? দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট ইন কেস অফ এনি কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল দ্য ফর্মার উড প্রিভেল। অর্থাৎ চম্পক দোরাইরাজন কেসে সুপ্রিম কোর্ট বলছে যে কোনো কারণে কোনো জায়গায় যদি ফান্ডামেন্টাল রাইট এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে সংঘাত ঘটে তাহলে কে জিতবে? ফর্মার। ফর্মার মানে আগেরটা, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট জিতে যাবে। ফর্মারের অপোজিট কি? ল্যাটার। ইট ডিক্লেয়ার্ড দ্যাট ডাইরেক্টিভ প্রিন্সিপালস হ্যাভ টু কনফর্ম টু and run as subsidiary of the fundamental rights. অর্থাৎ যেমন ভাত আর ডালের সম্পর্ক, ঠিক আছে, শুধু ডালকে পেট ভরবে না, ডালে প্রোটিন যদিও ভাতের চেয়ে বেশি আছে, কিন্তু শুধু ডাল তুমি পুরো খেতে পারবে না, ভাত খাওয়ার পর ভাত দিয়ে ডাল খেতে হবে। ঠিক তেমনি ডাইরেক্টিভ প্রিন্সিপাল ফান্ডামেন্টাল রাইটস এরকমই, যে ফান্ডামেন্টাল রাইটসকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অনুসরণ করবে এবং ফান্ডামেন্টাল রাইটের সহযোগী হয়ে চলবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল। বাট ইট অলসো হেল্ড দ্যাট, সুপ্রিম কোর্ট একথাও বলে যে দ্য ফান্ডামেন্টাল রাইটস কুড বি অ্যামেন্ডেড বাই দ্য পার্লামেন্ট বাই ইনঅ্যাক্টিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু সুপ্রিম কোর্ট একটা ছোট্ট ফাঁক তৈরি করে দেয়। ফাঁকটা কি? যে ফান্ডামেন্টাল রাইটস যা কিনা ডাইরেক্টিভ প্রিন্সিপালের ওপরে থাকবে, যে কিনা যে কোনো সংঘাতে ডাইরেক্টিভ প্রিন্সিপালের সাথে জিতে যাবে এবং যে কিনা ভাত এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল ডাল, সেই ফান্ডামেন্টাল রাইটসটাকে কিন্তু কনস্টিটিউশনের বদলের মাধ্যমে চেঞ্জ করা যায়। এই কথাটা বলার সাথে সাথে পার্লামেন্ট তো একদম ওত পেতে ছিল, সে আর কি করলো তা। অ্যাজ এ রেজাল্ট, এর ফল হিসেবে দ্য পার্লামেন্ট মেড ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, Fourth Amendment Act 1955 and 17th Amendment Act 1964 to implement some of the directives. এবং সাথে সাথে কিছু ডাইরেক্টিভসকে লাগু করার জন্যে কি করলো পার্লামেন্ট? প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, চতুর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 17তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যথাক্রমে 1951, 55 এবং 64-তে পাশ করিয়ে দিল, যাতে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে লাগু করা যায়। The above situation underwent a major change in 1967 following the Supreme Court judgment in the গোলকনাথ case. 1967 সালে সুপ্রিম কোর্ট গোলকনাথ ভার্ডিক্ট দিল, সারা দেশ তোলপাড় করা একটা ভার্ডিক্ট, যে ভার্ডিক্টের পর থেকে এই যে সিচুয়েশান এতদিন চলছিল সেটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ 1950-51 থেকে 1967, ওকে, অর্থাৎ 17 বছর,
হ্যাঁ 16 বছর ধরে যে সিস্টেমটা চলছিল সেটা চেঞ্জ হয়ে গেল। গোলকনাথ কেস সম্বন্ধে ডিটেল ডিসকাশন আমি সেখানে করেছি, তোমরা পারলে ভিডিও দেখো। ইন দ্যাট কেস সুপ্রিম কোর্ট কী বললো? রুল দ্যাট পার্লামেন্ট ক্যান নট টেক অ্যাওয়ে অর অ্যাব্রিজ এনি ফান্ডামেন্টাল রাইটস হুইচ আর স্যাক্রোস্যাঙ্ক্ট ইন নেচার। স্যাক্রোস্যাঙ্ক্ট মানে অলঙ্ঘ, যাকে লঙ্ঘন করা যায় না, যাকে পার করা যায় না। অর্থাৎ গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট বললো পার্লামেন্টকে যে পার্লামেন্ট, দেখো চম্পকদরের রাজন কেসে যেই পার্লামেন্ট বললো যে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটস জিতবে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যায়, সাথে সাথে গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসের উপরে বারবার নানা রকম অ্যামেন্ডমেন্ট এনে ডাইরেক্টিভ প্রিন্সিপাল লাগু করে দিচ্ছিল। এটা চলতে চলতে 67তে সুপ্রিম কোর্ট আবার বললো না না, ওরকমভাবে তুমি ফান্ডামেন্টাল রাইটসকে যখন তখন অ্যামেন্ডমেন্ট করতে পারো না। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে স্যাক্রোস্যাঙ্ক্ট, অলঙ্ঘ। ইন আদার ওয়ার্ডস, the court held that fundamental rights cannot be amended for the implementation of directive principle। অর্থাৎ 67 সালে গোপালন কেসে সুপ্রিম কোর্ট উল্টো রকম কথা বললো যে তুমি ডাইরেক্টিভ প্রিন্সিপাল চালু করবে বলে ফান্ডামেন্টাল রাইটসকে যে অ্যামেন্ড করে দেবে সেটা হতে পারে না। ওকে, সিকোয়েন্স মনে রাখবে, সাল পারলে মনে রাখবে এবং অবশ্যই কেসগুলো মনে রাখবে নাম, যাতে পুরো বিষয়টা বুঝতে এবং ধরতে সুবিধা। নেক্সট, the parliament reacted to Supreme Court's judgment in the Goloknath case by enacting 24th Amendment Act 1971 and 25th Amendment Act 1971। তাহলে সুপ্রিম কোর্ট যখন একটা বড় কথা বলে দিল এরকম, যে কী বললো সুপ্রিম কোর্ট, ফান্ডামেন্টাল রাইটস তুমি যখন তখন কনস্টিটিউশন অ্যামেন্ডের মধ্যে দিয়ে চেঞ্জ করতে পারো না ডাইরেক্টিভ প্রিন্সিপাল লাগু করার জন্যে। পার্লামেন্ট তখন পাল্টা কী করলো? পার্লামেন্ট তখন পাল্টা 24তম এবং 25তম সংবিধান সংশোধনী অ্যাক্ট বা 1967 এবং 71-এ পাস করিয়ে দিল। দ্য 24তম 24th Amendment Act declared that Parliament has the power to abridge or take away any of the fundamental rights by enacting Constitutional Amendment Act. The 25th Amendment Act inserted a new Article 31C which contained the following provision। খুব ভালো করে বোঝো, খুব সেন্সিটিভ জায়গা। গোলকনাথ কেসে 67 সালে যখন সুপ্রিম কোর্ট বারণ করে দিল, 67 সালে ভালো করে বোঝো, সুপ্রিম কোর্ট যখন বারণ করে দিল যে ফান্ডামেন্টাল রাইটসের জন্যে তুমি চেঞ্জ করতে পারবে না, ফান্ডামেন্টাল রাইটস স্যাক্রোস্যাঙ্ক্ট। 5 বছর পরে 71 সালে গভর্নমেন্ট দুটো নতুন নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করে দিল। কততম অ্যামেন্ডমেন্ট দেখো, 24 আর 25। তাতে কি বলল? 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গভর্নমেন্ট বলল যে গভর্নমেন্ট পার্লামেন্টের হাতে এই ক্ষমতা আছে যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে সে রদ করে দিতে পারে বা বাতিল করে দিতে পারে। আর 25তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে কি বলল? যে পার্লামেন্ট 31C বলে একটা আর্টিকেল ঢুকিয়ে দিল। এই 24-এ কী বললো? 24-এ বললো যে পার্লামেন্টের ক্ষমতা আছে যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে চেপে দিতে, বন্ধ করে দিতে, ক্যান্সেল করে দিতে। 25-এ কি কিছু বললো না, 31C ঢুকিয়ে দিল। এখন 31C কি 20 জিনিস? চলো 31C কি বলছে। 1 নাম্বার, নো ল হুইচ সিক্স টু ইমপ্লিমেন্ট দ্য সোশ্যালিস্টিক ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্পেসিফাইড ইন আর্টিকেল 39B and C shall be void on the ground of contravention of fundamental rights conferred by Article 14, Article 19 and Article 31। কিচ্ছু মানে ঢুকবে না যদি আমি ভালো করে বুঝিয়ে দিই। বলছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল 39B আর 39C এই দুটোকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, গভর্নমেন্ট যদি ইমপ্লিমেন্ট করতে চায় এবং ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কোনো আইন বানায়, আর সেই আইন বানাতে গিয়ে যদি দেখা যায় যে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 31 ভায়োলেট হয়ে গেছে, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 31 ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়ে গেছে, তাহলেও কিন্তু কিছু যায় আসবে না, ওই আইনগুলো বানানো যাবে। অর্থাৎ সোজা কথায় ডিপিএসপিকে লাগু করার জন্য ফান্ডামেন্টাল রাইটসকে সে ভায়োলেট করতে পারে, করা যেতে পারে। কোন ডিপিএসপি? 39B আর C। ক্লিয়ার? নো ল কন্টেনিং এ ডিক্লারেশন অফ গিভিং এফেক্ট অফ সাচ পলিসি shall be questioned in any court on the ground that it does not give effect to such a policy। অর্থাৎ এই যে 39-এর B আর C লাগু করার জন্য যদি কোনো আইন তৈরি হয়, সেই আইনটা
যদি ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করে তাহলেও সেই আইনটা বৈধ হবে। এবং 2 নম্বর পয়েন্টে বললো যে যদি এরকম কোনো আইন তৈরি হয় সোজা কথায় তার বিরুদ্ধে কোনো কোর্টে গিয়ে অ্যাপিল করা যাবে না, অর্থাৎ তার কোনো জুডিশিয়াল রিভিউ জিনিসটাই থাকবে না বা হবে না। অর্থাৎ যদি আইন করে, অর্থাৎ 39(b)(c) লাগু করতে গিয়ে যদি কোনো আইন পার্লামেন্ট বানায় তো সেই আইনের উপর আর কোনো কথা হবে না, সেই আইনটাকে চ্যালেঞ্জ করার কোনো জায়গা থাকবে না কোনো কোর্টে, কোনো কোর্ট সেই আইনের উপর ব্যবস্থা নিতে পারবে না। ইন দ্য কেশবানন্দ ভারতী কেস 1973, মানে কবে হলো দেখো, ঠিক 2 বছর পরে, 71-এই না করলো 24 আর 25তম সংশোধনী, 2 বছর পরে কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার্ড দ্য above second provision of the Article 31C as unconstitutional and invalid on the ground of judicial review is a basic feature of the Constitution and hence cannot be taken away. However, the above first provision of Article 31C held to be constitutional and valid. অর্থাৎ সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীতে দুটো কথা বললো। এক, তুমি বলছো ওই যে 31C ঢুকিয়ে দিলে 25তম সংবিধান সংশোধনীতে, দিয়ে বলছো যে একটা আইন তৈরি করবে যাতে 39(b)(c) চালু করতে গেলে ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হবে বিঘ্নিত হবে, কিন্তু ওই আইনটা চালু থাকবে। এবং 2 নম্বর, ওই আইনটার উপর কোনো কেস করা যাবে না। এই 2 নম্বর প্রভিশনটা আমি রাখবো না। এমন কোনো আইন থাকবে না যে কোর্ট তার উপরে নাক গলাতে পারবে না, বা কোর্ট ক্যান নট চেক ইটস ভ্যালিডিটি, ইটস লিগ্যালিটি অ্যান্ড জেনুইননেস। কোর্ট সব কিছুর ওপরে কলম চালাতে পারবে, কেননা কোর্টের এই যে বৈশিষ্ট্য যেটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়, এটা কোর্টের একটা বেসিক ফিচার, এটা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, তুমি যেটা বলছো যে তুমি 39(b) এবং (c) চালু করতে গিয়ে যদি কোনো আর্টিকেল 14, 19, 31-এর ভায়োলেশন হয় তাহলেও তোমার ওই আইনটা বৈধ থাকবে, এটা আমি মেনে নিলাম। কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারবে না সেটা নিয়ে, এটা হতে পারে না। চ্যালেঞ্জ করতেই পারে, জুডিশিয়াল রিভিউ তুমি কেড়ে নিতে পারো না। লেটার পরবর্তীকালে দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যাকে কি বলা হয় মিনি কনস্টিটিউশন, তাই তো, extended the scope of the first provision of 31C by including within its protection any law to implement any of the directive principle and not merely those of Article 39(b) and (c). তাহলে দেখো, যেটা 24তম সংশোধনীতে চালু করা হয়েছিল যে 39(b) এবং 39(c) লাগু করার জন্যে, যদিও DPSP, কিন্তু 39(b) এবং (c) লাগু করার জন্যে যদি তাতে লাগু করার কারণে যদি ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত হয় তাহলে কিছু করার নেই, আইনটা কিন্তু বৈধ থাকবে, আইন অবৈধ হবে না। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একটা বড় ক্ষমতাশালী গভর্নমেন্ট যদি সেন্টারে থাকে, ঠিক আছে, সে কি বললো যে শুধু 39(b)(c) নয়, যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল যদি আমি লাগু করতে গিয়ে যে কোনো আইন বানাই, তাতে যদি যে কোনো আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেট হয় আমার কিচ্ছু করার নেই, আইন বৈধ থাকবে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস থাক বা যাক, লঙ্ঘিত হোক বা না হোক, যে কোনো ধরনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল লাগু করার জন্যে, চালু করার জন্যে আমি যা আইন করব সেটা বৈধ হবে বা ফিক্সড হবে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় কি বলা যায়, দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাকর্ডেড দ্য প্রভিশন অফ লিগ্যাল প্রাইমেসি and supremacy to the directive principle over the fundamental rights conferred by Article 14, 19 এবং 30। অর্থাৎ এক কথায় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বড় করে দিল ফান্ডামেন্টাল রাইটসের চেয়ে। এতদিন ধরে যে ফান্ডামেন্টাল রাইটস ছিল ডাইরেক্টিভ প্রিন্সিপালের উপরে, এতদিন ধরে যে বলা হচ্ছিল ফান্ডামেন্টাল রাইটস ভাত আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল ডাল, সেই ব্যাপারটা কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চেঞ্জ করে দিয়ে বললো না, ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হতে পারে, বাট অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ প্রিন্সিপাল আসল, সেটাই বড়। কি ভাষা দিচ্ছে এখানে, লিগ্যাল সুপ্রিমেসি অ্যান্ড প্রাইমেসি। সো ডাইরেক্টিভ প্রিন্সিপালের লিগ্যাল সুপ্রিমেসি এবং প্রাইমেসি বেশি ওভার ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার? হাউএভার, this extension was declared as unconstitutional and invalid by the Supreme Court in the Minerva Mill case 1980। অবভিয়াসলি সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না। ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বড় করে দিলে, ফান্ডামেন্টাল রাইটসকে ছোট করে দিলে। 2 নাম্বার কি,
যে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল তুমি চালু করার জন্য বলছো ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে হবে, এই জিনিস কি সুপ্রিম কোর্ট মানবে? সুপ্রিম কোর্ট মানবে না। কেন মানবে না? তার কারণ সুপ্রিম কোর্টকে কী বলা হয়? গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, তাই তো? সে সেই জন্য বলবে না না, ফান্ডামেন্টাল রাইটসকে তুমি কখনো এরকম করতে পারো না, বলে যে চেঞ্জটা করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সেইটা মিনার্ভা মিল কেসে, অর্থাৎ 4 বছর পরে, যেটা হলো 1980 সালে, যে চেঞ্জেসটা এই কনটেক্সটে আনা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সেটাকে ইনভ্যালিড করে দিল সুপ্রিম কোর্ট। এই আইনটাকে বা এই নিয়মটাকে কেটে দিল, বলল না, তা হতে পারে না। ইট মিনস দ্যাট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল ওয়ার ওয়ান্স এগেন মেড সাবঅর্ডিনেট টু দ্য ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এর মানে দাঁড়ালো যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আবার ফান্ডামেন্টাল রাইটসের চেয়ে ছোটো হয়ে গেল বা নিচে চলে এলো। বাট দ্য ফান্ডামেন্টাল রাইটস কনফার্ড বাই আর্টিকেল 14 and আর্টিকেল 19 were accepted as subordinate to the directive principle of specified in 39B and C. যদিও আর্টিকেল 14 এবং আর্টিকেল 19কে ফান্ডামেন্টাল রাইটস হলেও আর্টিকেল 39-এর বি এবং 39-এর সি ডাইরেক্টিভ প্রিন্সিপালের নিচে রেখে দেওয়া হলো। ওকে, ফার্দার আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি ওয়াজ অ্যাবলিশড বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং পরবর্তীকালে রাইট টু প্রপার্টি 31 নম্বর আর্টিকেলটা 44তম সংবিধান সংশোধনীতে পুরো বাতিলই করে দেওয়া হলো, মুছে ফেলা হলো। In the Minerva Mill case, the Supreme Court also held that the Indian Constitution is founded on the bedrock of the balance between fundamental rights and directive principle. বহু পরীক্ষায় এই শব্দটা এসছে বা এই শব্দবন্ধটা এসছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালের যে ব্যালেন্স তার বেডরকের ওপরে প্রতিষ্ঠিত। এটা কোন কেসে বলেছে? এটা মিনার্ভা মিল কেসে বলেছে। কেন বলেছে এতক্ষণ ধরে তোমাদের আমি ব্যাখ্যা করলাম, বুঝতে পেরেছো? দ্য দে টুগেদার কনস্টিটিউট দ্য কোর অফ দ্য কমিটমেন্ট টু সোশ্যাল রেভলিউশন। তারা দুজনে মিলে বা দুটো মিলে অ্যাকচুয়ালি যে কোর অফ কমিটমেন্ট বা কমিটমেন্টের বাংলা কি? প্রতিশ্রুতি। তার যে মূল প্রতিশ্রুতি কনস্টিটিউশনের, সেটাই তৈরি করে। দে আর লাইক টু হুইলস অফ এ চ্যারিয়ট, এবং তারা একটা রথের দুটো চাকার মতন, ওয়ান নো লেস দ্যান আদার, একটা আরেকটার চেয়ে কোনো অংশে কমতি বা ছোট নয়। একটা চাকা বড়, একটা চাকা ছোট রকম হতে পারে না, দুটো সমান চাকা। ওকে, টু গিভ অ্যাবসলিউট প্রাইমেসি টু ওয়ান ওভার দ্য আদার ইজ টু ডিস্টার্ব দ্য হারমোনি অফ দ্য কনস্টিটিউশন। একটাকে পুরোপুরি অন্যের ওপরে তুলে দেয়া বা আরেকজনের চেয়ে বড় করে দেয়া, এটা হারমোনির, কনস্টিটিউশনের যে হারমোনি বা সংহতি, সংবিধানের যে সংহতি, সেটাকে বিনষ্ট করে। দ্য হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য টু ইজ অ্যান এসেন্সিয়াল ফিচার অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এই দুটোর মধ্যে সমন্বয় এবং এই দুটোর মধ্যে যে ব্যালেন্স, সেইটা সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকে তৈরি করে। দ্য গোলস সেট আউট বাই দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল হ্যাভ টু বি অ্যাচিভড উইদাউট দ্য অ্যাব্রোগেশন অফ দ্য মিনস প্রোভাইডেড বাই দ্য ফান্ডামেন্টাল রাইটস। ডাইরেক্টিভ প্রিন্সিপালে যে লক্ষ্যগুলো আমরা ঠিক করছি, সেই লক্ষ্যগুলো পূর্ণ করতে হবে, কিন্তু তাতে যেন কারোর কি ফান্ডামেন্টাল রাইটস সেটা যেন লঙ্ঘিত না হয়, মৌলিক অধিকার যেন কারোর হানি না হয়। সকলের, জনগণের, জনসাধারণের, রাষ্ট্রের মঙ্গলের জন্যে যদি ডিপিএসপি কিছু চালু করতে হয়, লাগু করতে হয়, তাতে যেন কোনো ব্যক্তির, কোনো জাতির, কোনো জনজাতির, কোনো অধিবাসীর, কোনো অঞ্চলের লোকেদের মৌলিক অধিকার হানি না হয়। Therefore, the present position is that the fundamental rights enjoy supremacy over the directive principle. অর্থাৎ বা অতএব আসলে বর্তমানে পরিস্থিতিটা এরকম যে ফান্ডামেন্টাল রাইটস ডাইরেক্টিভ প্রিন্সিপালের ওপরেই থাকে। যদিও ইয়েট, তবুও দিস ডাজ নট মিন দ্যাট ডাইরেক্টিভ প্রিন্সিপাল ক্যান নট বি ইমপ্লিমেন্টেড। তার মানে এরকম নয় যে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে চালু করা যাবে না। The Parliament can amend the fundamental rights for implementing the directive principle so long as the amendment does not damage or destroy the basic structure of the Constitution. পার্লামেন্ট চাইলে অবশ্যই ফান্ডামেন্টাল রাইটসকে সে সংশোধন করতে পারে, কিন্তু এইটুকু খেয়াল রাখতে হবে যে ফান্ডামেন্টাল রাইটসকে সংশোধন করতে গিয়ে
কনস্টিটিউশনের যেন মূল কাঠামোটাই বদলে না যায়। ক্লিয়ার?